গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস সেট, ক্লাস নাম্বার হচ্ছে 5। প্রত্যেক দিন সকাল 8:30 থেকে আমার ক্লাস পাচ্ছ। ক্লাস রুটিন এটা রয়েছে, জানুয়ারি মাস 2024 সালে আমাদের ক্লাস রুটিন এটা আছে। তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করবে। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক তোমরা পাবে। তো প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো। তো আজকের আমরা জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। আপকামিং তোমাদের যে পরীক্ষা রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস বা অন্যান্য সমস্ত পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড তোমার সেন্ট্রালের পরীক্ষা, জিকে কিন্তু একই থাকে, সিলেবাস একই, কোনোটা কম কোনোটা বেশি, বাট ওভারঅল একই থাকে। তো এই যে প্রস্তুতি নিলে তোমাদের সমস্ত রকম পরীক্ষার জিকে প্রস্তুতি কিন্তু হবে। প্রত্যেকে দেখতে থাকো আজকের ক্লাস, সকলে লাইক শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল কোথায়? বলো। হিমালয় পর্বত, বিহারীনাথ পাহাড়, গঙ্গা নদী, ত্রিকুট পাহাড়। তো ময়ূরাক্ষী নদীর উপরে আমরা কি জানি যে মেসেঞ্জার ড্যাম অবস্থিত। মেসেঞ্জার বাঁধ কোন নদীর উপর আছে? ঝাড়খণ্ডে রয়েছে। ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি হয়েছে। দাক্ষিণাত্য ক্ষত কোন শাসকের সাথে সম্পর্কিত? বলো। দাক্ষিণাত্য ক্ষত মানে দক্ষিণ ভারতে কিন্তু খুব একটা সুখের হয়নি। কোন রাজার এখানে বলতে হবে? আলাউদ্দিন খলজি, তিনি কিন্তু দক্ষিণ ভারতে বেশ কিছু অঞ্চল জয় করেছিলেন মালিক কাফুরের নেতৃত্বে। তো দাক্ষিণাত্য ক্ষত এটা ঔরঙ্গজেবের সঙ্গে সম্পর্কিত। ঔরঙ্গজেব বলা যায় অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা বা সম্রাট। ঔরঙ্গজেবের পরে মুঘল সাম্রাজ্যের ভাঙন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের আধিপত্য, প্রভাব, প্রতিপত্তি কিন্তু হ্রাস পেতে থাকে এবং ওটাই মুঘল সাম্রাজ্যের পতন বলা যেতে পারে। কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি কে প্রদান করেন? বিজ্ঞানী আইনস্টাইন, রাদারফোর্ড, প্লাঙ্ক, হাইজেনবার্গ। তো কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছিলেন? কোয়ান্টাম থিওরি এটা প্রদান করেন বিজ্ঞানী প্লাঙ্ক, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, তিনি কোয়ান্টাম থিওরি দিয়েছিলেন। তো আলোর দুটো ধর্ম রয়েছে, একটা হচ্ছে কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম। তো এই কণা ধর্মের প্রবক্তা কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এবং বিজ্ঞানী হাইগেন্স, তিনি তরঙ্গ তত্ত্বের কথা বলেছিলেন। কেলভিন স্কেলের নিম্ন ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য হবে কত? বলো তো। কেলভিন স্কেলে নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হবে? তাহলে এখানে আমাদের বলতে হবে যে তোমার নিম্ন স্থিরাঙ্কটা কত? নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে তোমার 273 কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কত? এটা হচ্ছে 373 কেলভিন। তাহলে এটা থেকে তুমি পার্থক্যটা বার করতে পারবে সহজেই। কত হবে? 100 কেলভিন। কত হবে? 100 কেলভিন। একই রকম ভাবে আমরা যদি সেলসিয়াস স্কেলের কথা বলি, সেলসিয়াস স্কেলের নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে ডিফারেন্সটা 100 সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে 100। কিন্তু ফারেনহাইটে কিন্তু আলাদা। ফারেনহাইটটা কত হয়? ফারেনহাইটটা কত হবে? 180 ডিগ্রি ফারেনহাইট হবে। ফারেনহাইটের কথা যদি বলো, ফারেনহাইট স্কেলে কত হয়? 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে যে গ্যাপটা হচ্ছে 180 ডিগ্রি গ্যাপ রয়েছে, 80 ডিগ্রি ফারেনহাইটের গ্যাপ আছে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটি, আজকে একটু সায়েন্স থেকে কোশ্চেন বেশি করাবো। এই লাস্ট 4 দিন তোমরা যদি দেখো ওভারঅল কোশ্চেন করেছি, আজকে একটু সায়েন্স, শনিবার
সায়েন্সের কোশ্চেন বেশি করাচ্ছি। নিম্নের কোনটি উদ্ভিদের সংবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়? রক্ত, হিমোসায়ানিন, তরল, জল, গ্লুকোজ। তো মানুষের যেমন সংবহন মাধ্যম হচ্ছে জল, রক্ত। মানুষের যেমন রক্ত রয়েছে, রক্তের দ্বারা সবকিছু সংবাহিত হয় কোষে কোষে, খাদ্য বা অন্যান্য প্রোটিন, ভিটামিন, সেটা কিন্তু উদ্ভিদের জলের মাধ্যমে হয়। অর্থাৎ উদ্ভিদের সংবহন মাধ্যম হচ্ছে জল। প্রাণীদের বেশিরভাগ ক্ষেত্রে রক্ত, বা কিছু পতঙ্গ শ্রেণীতে রয়েছে হিমোসায়ানিন, তরল রয়েছে উল্লেখযোগ্য আর কি। সীসার আকরিক নিচের কোনটি? বলো, সীসার আকরিক নিচের কোনটি? বক্সাইট, গ্যালেনা, ক্যালামাইট, ডলোমাইট। সীসার সংকেত কি বলতো? সীসা হচ্ছে লেড বা পিবি। সীসা দূষণে কি রোগ হয়? ডিসলেক্সিয়া রোগ হয়। সীসা দূষণে কি রোগ হয়? ডিসলেক্সিয়া রোগ হয়, মস্তিষ্ক সংক্রান্ত শিশুদের ক্ষেত্রে যেটা দেখা যায়। এবং এখানে সীসার আকরিক যদি বলি, কোন থেকে কি থেকে সীসা পাওয়া যায়? গ্যালেনা। গ্যালেনা সংকেত যদি দেখো পিবিএস, সীসা এবং সালফারের মিশ্রণ একটা আকরিক, তার নাম হচ্ছে গ্যালেনা। এখান থেকে আমরা সীসা পাই। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? সহজ কোশ্চেন কিন্তু। দৈর্ঘ্যের একক নয়, এখানে কোনটি তোমাকে বলতে হবে? বলো, আলোকবর্ষ, মাইক্রন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ AU, রেডিয়ান। রেডিয়ান এটা কিসের একক? রেডিয়ান হচ্ছে কোণের একক, তাহলে এটা দৈর্ঘ্যের একক হচ্ছে না। আলোকবর্ষ এটা হচ্ছে দৈর্ঘ্যের একক এবং একটা বড় একক। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা একটা বড় একক। মাইক্রন এটা কিন্তু ছোট একক। মাইক্রন হচ্ছে আমরা কোষের ব্যাস পরিমাপ করি মাইক্রন এককে। রেডিয়ান হচ্ছে কোণ পরিমাপ করি। একটি বস্তু আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত পরিক্রমণ করলে ওর মোট সরণ কত হবে? সকলে সেশনটা লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। কোশ্চেনের সঙ্গে যে আলোচনা করা হবে এটা তোমাদের কিন্তু কাজে লাগবে। অর্ধবৃত্ত মানে এরকম অর্ধেক বৃত্ত আর কি। পরিক্রমণ যদি করে ওর মোট সরণ কত হবে? ধরো এই একটা অর্ধবৃত্ত, এটা ধরো কেন্দ্র কল্পনা করলাম, একটা বস্তু এইভাবে এইভাবে যাচ্ছে, এটা বি বিন্দু ধরলাম, এটা ধরো এ বিন্দু, এ থেকে যাত্রা শুরু করে বিতে পৌঁছালো। সরণ বলতে কি বোঝায়? সরণ বলতে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, তাদের মধ্যে সরল রৈখিক দূরত্ব, সেটাকে আমরা বলবো সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এই হচ্ছে তার সরণ। যদি এটা আর হয় এটাও আর হবে, এটা যদি কেন্দ্র হয়, এটা অর্ধবৃত্ত ব্যাসার্ধ আর বলে দিয়েছে, তাহলে সরণ হবে AB সোজা 2R। এটা হবে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটা কিন্তু ভেক্টর রাশি। সরণটা কি রাশি? ভেক্টর রাশি। যদি বৃত্ত বলা হতো তাহলে এইভাবে ঘুরতে 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 যাবার আবার এতে পৌঁছাতো, তাহলে সরণ হতো 0, কারণ প্রথম এবং শেষ অবস্থান এটা তোমাকে চেক করতে হবে। বা অন্যভাবে যদি এরকম বৃত্তাকার পথ না হয়, ধরো তোমার একটা বস্তু এখানে রয়েছে, সে এইভাবে 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 গিয়ে ধরো এই জায়গায় পৌঁছালো ফাইনালি, তাহলে এতটা এতটা ঘুরলো, কিন্তু সরণ কোনটা হবে? সরণ হবে এখান থেকে সরলরেখা বরাবর টানো, এ থেকে বি। এটা ভেক্টর রাশি। কিন্তু যদি অতিক্রান্ত দূরত্ব বলো, তাহলে এইভাবে 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 যেভাবে গেছে সবগুলো যুক্ত হবে, সবগুলো যোগ করতে হবে। তাহলে এখানে সরণটা হচ্ছে এটা। যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদেরকে কি বলা হয়? বলো। জলাশয়ের বাস্তুতন্ত্রের কথা যদি আমরা দেখি, সেখানে নেকটন, বেন্থস, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন সবগুলো আছে। যেগুলো জলের তলে বসবাস করে, স্পঞ্জ, শামুক, ঝিনুক,
এগুলোকে বলা হবে বেন্থস। এক্সাম্পল কি আছে? ঝিনুক, নেকটন মানে যে সমস্ত জীব সাঁতার কেটে বেড়াতে পারে, মাছ, চিংড়ি ইত্যাদি নেকটন। আচ্ছা, এখানে স্পঞ্জ জলতলে বসবাস করে না, শামুক ঝিনুকের কথা মনে রাখো, নেকটনটার মধ্যে স্পঞ্জ পড়বে। শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়? তো এখানে বলো কি হবে উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে প্রজাপতি। শ্বাসনালী বা ট্রাকিয়া বা 10 জোড়া শ্বাস ছিদ্র থাকে এই সমস্ত প্রাণীদের, প্রজাপতি। চিংড়ির ক্ষেত্রে কি হবে বলো? চিংড়ির শ্বাস অঙ্গ কি, শ্বাসকার্য কি? চিংড়ির শ্বাস অঙ্গ হচ্ছে বুক গিল বা বহিঃফুলকা বা বহিঃফুলকা। সরি, না ঠিক আছে। যদি বলা হয় কেঁচো, কেঁচোর ক্ষেত্রে কি হবে? কেঁচোর শ্বাস অঙ্গ কি হবে? কেঁচো চর্ম বা ত্বক, স্কিন। কেঁচো যোগ একই হবে। হাইড্রা কি হবে? হাইড্রা তো এখানে আমরা বলে দিচ্ছি শ্বাস অঙ্গ, এটা মনে রাখবে। দেহগাত্র, দেহগাত্র বা দেহতল কোন কোন প্রাণীদের হয়? অ্যামিবা, অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা, ইউগ্লিনা, হাইড্রা, এগুলো হচ্ছে শ্বাস অঙ্গ। যদি গমন অঙ্গ বা রেচন অঙ্গ বলা হতো সেটা আলাদা সম্পূর্ণ, ঠিক আছে? গমন অঙ্গ রেচন অঙ্গ আলাদা। চিংড়ির যেমন রেচন অঙ্গ হচ্ছে গ্রিন গ্ল্যান্ড, সবুজ গ্রন্থি, ওটা রেচন অঙ্গ। অ্যামিবা, অ্যামিবা হচ্ছে ক্ষণপদ গমন অঙ্গ, ঠিক আছে? কিন্তু এটা কি? এটা হচ্ছে শ্বাস অঙ্গ, এটা কিন্তু আলাদা। মাছের ক্ষেত্রে শ্বাস অঙ্গ কি? ফুলকা। কিন্তু ফুসফুস তিমি মাছের ক্ষেত্রে। মানুষের প্রধান শ্বাস অঙ্গ বা শ্বাস যন্ত্র ফুসফুস। এইগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। পাখিদের ক্ষেত্রেও ফুসফুস। সরীসৃপ, স্তন্যপায়ী, বিশেষ করে স্তন্যপায়ী পক্ষী, এদের হচ্ছে ফুসফুস। এক অণু কাপড় কাচার সোডায় কত অণু জল উপস্থিত থাকে বলো? এবার বলো কাপড় কাচার সোডার সংকেত কি? কাপড় কাচার সোডার কত অণু জল উপস্থিত থাকে? কাপড় কাচার সোডায় থাকে 10 অণু জল, এবং এর সংকেত যদি দেখো Na2CO3, সোডিয়াম দুটো থাকে, কার্বনেট, তার সঙ্গে 10 অণু জল থাকে। এই হচ্ছে কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেটের সংকেত। সবুজ উদ্ভিদে আলোক বর্ণালীর কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোক সংশ্লেষ সংঘটিত হয় বলো? সব থেকে বেশি সালোক সংশ্লেষ সংঘটিত হয় কোন আলোর বর্ণালীতে? হলুদ, কমলা, সবুজ,
বেগুনি, লাল নীল, নাকি তোমার নীল ও বেগুনি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে লাল ও নীল। আমরা জানি লাল আলোয় সব থেকে ভালো সলক সংশ্লেষ হয়, তারপর নীলে হবে। পাশাপাশি মনে রাখবে সবুজ বর্ণে সব থেকে কম হবে, কারণ উদ্ভিদের পাতার রঙই তো সবুজ, সবুজ আলো প্রতিফলিত হয়। দুটি আধান একে অপরকে কি করে? দুটি আধান একে অপরকে কি করে? আকর্ষণ করে, বিকর্ষণ করে? বিকর্ষণ করে না। অপশন ডি এ উভয় সত্য, এ বি উভয় সত্য। তো এখানে কোশ্চেনটা বোঝা যাচ্ছে দুটো আধান মানে হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, হতে পারে, তাই তো? তো পজিটিভ নেগেটিভ কি করে? পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু যদি বলো দুটো পজিটিভ আধান, দুটো পজিটিভ আধান এরা পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। এটা কিন্তু বিকর্ষণ। একই ক্ষেত্রে দুটো নেগেটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, অপশন ডি তাহলে সঠিক আছে। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। দর্পণটিকে জলে ডোবানো হলে তার ফোকাস দূরত্ব কত হবে? একটা দর্পণের কথা বলা হচ্ছে, ফোকাস দূরত্বটা কিরকম হয়? ধরো একটা দর্পণের ছবি এরকম, একটা কেন্দ্র এবং এই অক্ষের মাঝখানে একটা জায়গায় থাকবে ফোকাস। ঠিক আছে, তো এই ফোকাসটা যদি জলে ডোবানো হয় দর্পণ সমেত, এটা চেঞ্জ হবে না। তাহলে 10 সেন্টিমিটার যদি ফোকাস দূরত্ব থাকে, এটা 10 সেন্টিমিটারই হবে। এখানে ইউনিট প্রথমে 10 মিটার রয়েছে, তোমাকে ইউনিট চেক করতে হবে। বলো খেজুরের ভোজ্য অংশের নাম কি? খেজুরের যে অংশটা আমরা খাচ্ছি সেটাকে কি নামে ডাকা হয় বা কি বলা হয়? এন্ডোকার্প, মেসোকার্প, পেরিকার্প, নাকি রসালো অমরা? খেজুর এর ভোজ্য অংশের নাম কি? যেমন লিচুর ভোজ্য অংশ এরিল, আমের ক্ষেত্রে মেসোকার্প, এটাকে বলা হয় পেরিকার্প। কি বলা হবে? পেরিকার্প। দেখো কমলা লেবুর যেটা আমরা খাই সেটাকে বলা হয় রসালো আমরা। এটা কি জাতীয় ফল সেটা বলা হচ্ছে কি জাতীয় ফল? হেসপিরিডিয়াম। যাই হোক, কলার ক্ষেত্রে যেটা খায় মেসোকার্প, কলার ক্ষেত্রে, খেজুরের ক্ষেত্রে পেরিকার্প। গম স্বেচ্ছাযুক্ত একটা খাবার, এমব্রায়ো এন্ডোস্পার্ম। ছোলা যেটা খাচ্ছি বীজপত্র। টমেটো যে অংশটা ভোজ্য অংশ পেরিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প বলা হয়। নিচে উল্লেখিত কোনটি প্রকৃত ফল? বলো এর মধ্যে কোনটি একটি প্রকৃত ফল? তো উদ্ভিদের গর্ভাশয়, গর্ভাশয় যদি ফলে পরিণত হয় সেটাকে বলা হয় প্রকৃত ফল। আর যদি গর্ভাশয় ছাড়া বৃতি, দলমণ্ডল ইত্যাদি অন্যান্য সমস্ত কিছু যদি ফলে পরিণত হয় সেটা অপ্রকৃত ফল বলা হবে। তো এখানে প্রকৃত ফল বলতে আঙ্গুর হয়ে যাবে প্রকৃত ফল। আনারস, কাঁঠাল, আপেল এগুলোকে বলা হবে অপ্রকৃত ফল। আরো এক্সাম্পল রয়েছে চালতা, আতা, এগুলো। শব্দের প্রাবল্যের একক কি? বলো শব্দের প্রাবল্যের একক কি? হার্জ, সমমেল, ওয়াট, ডেসিবেল? শব্দের প্রাবল্য এর একক হচ্ছে ডেসিবেল। অপশন ডি ডেসিবেল হয়ে যাবে সঠিক উত্তর। যদি বলো হার্জ, এটা কিসের একক? এটা কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক।
ওয়াট ক্ষমতার একক, সমমেল কোনো একক নয়। শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের সংকট কোণ 45 ডিগ্রি হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? ধরো প্রতিসরাঙ্ক মানে এটা হচ্ছে শূন্য মাধ্যম আর এটা ধরো ঘন মাধ্যম, তাহলে এইভাবে যাচ্ছিল সেটা যেতে পারেনি, এইভাবে চলে গেছে। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটেছে এইভাবে গিয়ে এইভাবে চলে এসছে, এটা অন্য মাধ্যমে আর যায়নি। এই অ্যাঙ্গেলটা বলছে 45, এটা সংকট কোণ, তাই তো? এটা হচ্ছে সংকট কোণ। মিউ ইকুয়াল টু কি? সাইন আই বাই সাইন আর। সাইন আই বাই সাইন আর। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি সাইন 90 কত হয়? এখানে আই হচ্ছে 45, এটা হচ্ছে আর হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে যে ঘটনাটা ঘটছে সাইন আই মানে সাইন 45 আর এখানে আর মানে হচ্ছে সাইন 90। গল্পটা দেখো, সাইন 45 মানে কত? √2, এটা মানে √2 আর এটা মানে 1, অ্যান্সার আসছে √2। √2 মানে 1.414। অপশন ডি সঠিক উত্তর আছে। বোঝা গেল? সহজ প্রশ্ন। তাহলে সংকট কোণ হলে প্রতিসরণ কোণটা হয় 90 ডিগ্রি হয়, এটা মনে রাখতে হবে। এবং যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু ক্যালকুলেশনটা করেছি। এই হচ্ছে ফর্মুলা, সাইন আই বাই সাইন আর। পুরো ম্যাথামেটিক্যাল জিনিস, শূন্য মাধ্যম। এটা একবার দেখে নাও ভালো করে। সংকট কোণ 45 ডিগ্রি বলে দিয়েছে, ডাইরেক্ট তুমি করে দিলে হয়ে যেত। এটা অ্যাকচুয়াল এইভাবে যদি বলে মিউ ইকুয়াল টু প্রতিসরাঙ্ক কত? সাইন 45, ব্যাস এটা করলে √2, এটা মানে 1.414। বাট তোমাদেরকে আমি ভেঙে চুরে দেখিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, কিভাবে হচ্ছে দেখিয়ে দিলাম। ডাইরেক্ট বলা যেত, বাট ওটা তোমরা বুঝতে পারবে না কিভাবে আসে অ্যাকচুয়াল। সেটা কিন্তু এই সাইন আই বাই সাইন আর দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। চলো পরবর্তী প্রশ্ন। তরল যা তড়িৎ চালনা করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? যে তরলকে তড়িৎ চালনা করতে ব্যবহার করা হয়, তরল যা তড়িৎ, সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলি। অপশন ডি। বলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে? তাহলে এই যে সেলসিয়াস থেকে কেলভিন বা সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, কেলভিন না ফারেনহাইট থেকে সেলসিয়াস ইত্যাদি কনভার্ট, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আগে এটা বলো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কত ডিগ্রি কেলভিন হয়? 273 কেলভিন হয়। এবার 1 ডিগ্রি কত হবে? 273 প্লাস 1 74 হবে, 274 কেলভিন হবে। আচ্ছা, কেলভিনে কিন্তু কোনো ডিগ্রি সাইন হবে না, তাহলে 30 হলে কত হবে? 273 প্লাস 30 হবে ইকুয়াল টু 303 কেলভিন হবে। গল্পটা বোঝা গেল? একদম সহজ বিষয়, তুমি ক্যালকুলেশন করে বার করতে পারবে, তুমি ক্যালকুলেশন করে বার করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, 1 ডিগ্রি মানে 1 যোগ করো, 30 ডিগ্রি মানে 30 যোগ করে দাও, ব্যাস।
তো আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে TWS একাডেমি অ্যাপে, বিভিন্ন পরীক্ষার ব্যাচ, পিএসসির প্র্যাকটিস ব্যাচ রয়েছে। যারা নিতে চাও TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করবে এবং সেখানে পেড কোর্সে যাবে, দিয়ে তোমার যে ব্যাচটা তুমি নিতে ইচ্ছুক সেটা পারচেস করবে, ঠিক আছে। এবং যে ফিচার্সগুলো আছে আমাদের, সোম থেকে শনি লাইভ ক্লাস, বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস, পিডিএফ নোট ইত্যাদি, এইগুলো তোমরা পাচ্ছ। চলো বলো, বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে কে আছেন? সঠিক উত্তর এখানে কি হবে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে কে আছেন? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে আর ভেঙ্কটরমণিয়া হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। কোন বাঁধটি কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? কোন বাঁধ কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে একটা বিতর্কের কারণ হয়ে আছে? সঠিক উত্তর মুল্লা পেরিয়ার বাঁধ। কোশ্চেনটা নোট করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো, ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কারক কে? ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারকের নাম কি? তো এই যে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক, এই বিজ্ঞানী কলকাতায় থেকে কিন্তু গবেষণা করেছেন, ঠিক আছে। রোনাল্ড রস, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং প্রশ্ন আসে কলকাতার সঙ্গে নোবেল প্রাইজে যুক্ত কে কে আছেন? তার মধ্যে রোনাল্ড রস যুক্ত ছিলেন, অর্থাৎ তিনি কলকাতাতে গবেষণা করেছিলেন। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নিম্নের কোনটিকে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? তো ম্যানচেস্টার শহরটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডে, তাই তো। ম্যানচেস্টার শহরটা কোথায়? ইংল্যান্ডে। তো সেই শহরের সঙ্গে তুলনা করা হয়। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোরকে, কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। তাহলে এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে ভারতের, কোয়েম্বাটোর হচ্ছে দক্ষিণ ভারতের, আর এখানে উত্তর ভারত বললে কানপুর হবে। ভারতের প্রথম লোকপালকে, কেয়ারটেকার অফ ইন্ডিয়া, ফার্স্ট কেয়ারটেকার অফ ইন্ডিয়া পিনাকি চন্দ্র ঘোষ, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কি হবে? ফার্স্ট কেয়ারটেকার অফ ইন্ডিয়া। চলো পরবর্তী প্রশ্ন, অপ্রের আক্ষরিক নাম কি? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানাতে পারবে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, বলো কোনো কোশ্চেন যদি ডাউট থাকে অবশ্যই বলতে পারো। ভারতের প্রথম লোকপালকে, এটা ছিল তোমাদের হোমওয়ার্ক। তো এখানে একটা জিনিস নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সঠিক উত্তর পিনাকিচন্দ্র ঘোষ হবে, রায় যেহেতু রয়েছে এটা নিয়ে একটু কনফিউশন কিন্তু হয়। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন অল করে রাখো। সমস্ত ক্লাস এই দুটি চ্যানেল মিলিয়ে করানো হচ্ছে, ওকে। এবং TWS একাডেমি অ্যাপ তোমরা আবার আমাদের যে অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে পাবে। এখানে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, সেখানে ব্যাচ রয়েছে, যদি নিতে ইচ্ছুক হয় নিয়ে নাও। দ্রুত তুমি পড়তে থাকো, সে যেখানে হোক, আমাদের সাথে অন্য জায়গায় যেখানে হোক পড়তে থাকো। তা গাইডেন্সও থাকলে কি হয়, তোমার বেশি হেডেক নিতে হয় না, আলাদা করে সব গুছিয়ে দেওয়া হয়, তুমি খেতে থাকো, দিয়ে হজম করো, তাই তো। যাই হোক চলো, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, টাটা, বাই।